তারপর বৃষ্টির মধ্যে। এই মেয়ের ভিতর কি ভয়ডর কিছু নেই? শরীরে যে জ্বর আসবে সে চিন্তাও নেই দেখছে। হঠাৎ খেয়াল করলাম সবকটা জাহেদ আঙ্কেলের বাড়ির আঙিনায় উঁকিঝুঁকি মারছে। এবার যা দেখলাম মনে তো হচ্ছে চৌধুরী বাড়ির মান সম্মান সব আজকে ধুলো মিশে যাবে। কারণ তারা জাহেদ আঙ্কেলের বরের কাছ থেকে বড় চুরি করছে। আর গাছ উঠেছে তো উঠেছে, তাও যে কেউ নয়, আমার বদমাইশ এটা। এসব করার জন্য এই মেয়ে আজকে স্কুলে যায়নি, আর পড়া চুরিতে তো এক ধাপ এগিয়ে। কিন্তু এবার ম্যাচা যেন আমার আকাশ উঠে গেছে। কারণ উঁচু এই বড় নিতে যে পাতলা ফুল হাতে গেঞ্জিটা উপর উঠে গেছে, যার কারণে পেট নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর বৃষ্টিতে ভিজার ফলে শরীরের সবকিছু পচে যাচ্ছে। এই মেয়ে বড় হচ্ছে ঠিকই, কিন্তু বুদ্ধির ছিটে ফোটাও পারেনি। বয়সের সাথে সাথে যে বডি শেপ চেঞ্জ হচ্ছে সেটা কেউ বোঝে না। আঁকে আঁকে কে ডাকে আমাকে আবার? আঁকে আরে এটা তো মনে হয় আয়াজ ভাইয়ার ডাক। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই আমার আত্মা কেঁপে উঠল। কারণ আয়াজ ভাইয়া চোখ মুখ শক্ত করে এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে ভস্ম করার জন্য তার ওই লাল চোখ যথেষ্ট। এখনই বাসায়, নয়তো আমি নিচে নামলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আমি ভয় এক দৌড়ে বাসায়। আমাকে এমন ভেজা গায়ে দেখে খালামণি বলে উঠল, এ কি তোর এই অবস্থা কেন? তুই বাইরে গেলি কখন? আসলে খালামণি। থাক, আর বলতে হবে না, নিশ্চয়ই খেলতে গিয়েছিস। যা তাড়াতাড়ি চেঞ্জ করে নে, নয়তো ঠান্ডা লেগে জ্বর বেঁধে যাবে। আমি রুমে গিয়ে দরজা লক করে সামনে তাকাতেই কলিজা কেঁপে উঠল। কারণ সামনে আর কেউ নয়, স্বয়ং আয়াজ ভাইয়া দাঁড়িয়ে আছে। এসে আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে উঠল, কোন সাহসে এই শীতের দিনে তুই ভিজছিস? জায়েদ আঙ্কেলের বাগান থেকে বড় চুরি করার সাহস কে দিয়েছে তোকে? এসব করার জন্য আজকে স্কুলে যাসনি। চিৎকার করে কথা বলে উঠল ভাইয়া। আমি ভয়ে ভয়ে বললাম, সরি ভাইয়া, আর করবো না। শাট আপ। আয়াজ ভাইয়ের ধমকে আমি লাফিয়ে উঠি, যাকে বলে এক প্রকার কাঙারু লাফ। ভয়ে রীতিমতন বুকের ভেতর ঠিপ ঠিপ করছে। আয়াজ ভাই একবার আমার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিল, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস নিল আর বলল, এই মুহূর্তে চেঞ্জ করায়, জাস্ট 5 মিনিট সময়। আমিও মারলাম এক দৌড়, কারণ আয়াজ ভাইয়ের সামনে থেকে যেতে পারলেই যেন আমি বাঁচি। এই মেয়েটা আমার দম বন্ধ করে ছাড়বে। মেয়েটা কেন বোঝে না? এইভাবে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। চেঞ্জ হয়ে এসে খাটের এক কোণে মাথা নিচু করে আছি, কারণ আয়াজ ভাইয়া এখনো যায়নি। আর আয়াজ সে তো অপলক তাকিয়ে আছে আখির দিকে, কারণ ভেজা চুল, নাকের মুখে হালকা হালকা পানি। যেন আমার সামনে একটা ভেজা ফুটন্ত ফুল দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে আখির দিকে এগিয়ে গেলাম। আয়াজ ভাইয়াকে এইভাবে হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি যেন ভরকে গেলাম। ভাইয়া আমার সামনে এসে আমার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। আয়াজ ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আয়াজ আস্তে আস্তে আখির দিকে ঝুঁকে থাকে আর আখির মুখের ওপরে একটা ফু দিয়ে বলে ওঠে, আজকের পর থেকে যেন কোনো ছেলের সাথে না মিশতে দেখে। গম্ভীর গলায় বলে উঠল, আর বাইরে বের হলে লং কামিজ আর ওড়না পরে বের হবে। এসব টি শার্ট গেঞ্জি পরে বেরিয়েছিস তো নলা ভেঙে হাতে ধরিয়ে দেব। আয়াজ বলে উঠল, আমি মাথা নিচু করে চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া দিল এক ধমক। কি হলো, চুপ করে আছিস কেন? কি বললাম শুনতে পাসনি? কি? আপনার কথা শুনবো। এরপর আয়াজ বেরিয়ে গেল। আর যাওয়ার সময় কাছের খালে রহিম আন্টিকে বললাম, আন্টি আখিকে এক গ্লাস গরম দুধ দিয়ে আসুন। বলবেন আমি পাঠিয়েছি। না খেলে আমার কথা বলবেন, আর বলবেন একটা নাপা এক্সট্রা খেয়ে নিতে। জি বাবা। আজ ভাই যাতে রুমে দেখছি রাঙা আন্টি এসেছে। ওনাকে আমি ছোটবেলা থেকে রাঙা আন্টি বলে ডাকি, কিন্তু ওনার হাতে দুধ দেখে মেজাজ গরম হয়ে গেল। উফ, রাঙা আন্টি এটা কি আনলা? কেন, দুধ আনছি। কিন্তু আমি তো তোমাকে দুধ আনতে বলিনি। ভুকুচকে কথাটা বলে উঠলাম। রাঙা আন্টি একগাল হেসে বলল, আরে আমাকে তো আয়াজ বাবা পাঠাইছে। হ্যাঁ, কইছি তোমাদের জন্য দুধ দিয়া যায়, না খাইলে আয়াজ বাবারে কইয়া দিতে কইছে। এখন তুমি খাইবা নাকি আমি জামুগা? থাক, যেতে হবে না, দাও। নাক চেপে ধরে এক চুমুকে দুধটা সাবার করে দিলাম। নিন গ্লাসটা।
রাঙা আন্টি ক্লাসটা নিয়ে যেতে আবার ফিরে আসলো আর আমাকে বলল, ওহো, তোমারে তো আরেকখান কথা কইতে ভুলে গেছি। কি? আয়াস বাবাজি কইল তোমারে কিনা না পা এক্সট্রা খাইতে কইছে। উফ রাঙা আন্টি, এটা এসাটার না এক্সট্রা। রাঙা আন্টি জিহ্বা কামড়ে বলল, সরি সরি, ভুল ওইয়া গেছে। বলো এক্স। এস, উফ এস না এক্স। ওকে কইতাছি, এক্স তারপর বলো ট্রা। ট্রেরা, কি টেরা? বলেন ট্রা। টরা। এবার কি হলো? এক্সট্রা। দেখি বলেন আমার মুখে মুখে, এক্সট্রা। এস্টেরা। ওহো, হতাশ গলায়। কি? না কিছু না, তুমি যাও। এরপর গিয়ে মেডিসিনটা খেয়ে নিলাম, নয়তো আবার কপালে দুঃখ আছে। এদিকে আয়াজ নিজের রুমে চলে গেল, কারণ ওখানে আর বেশিক্ষণ থাকলে নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যেত। নিজের রুমে গিয়ে কমফর্ট চেয়ারে বসে চোখ দুটি বন্ধ করে পুনরায় দিনের গুলোর কথা ভাবতে থাকে। সময় তখন গ্রীষ্মকাল, বাইরে কাঠপোড়া রোদ। আমি তখন মাঠে খেলতে চাই। বিকেলে খেলাধুলো করে বাসায় ফেরার পথে দেখে বাগানে আম গাছটার নিচে কে যেন কান্না করছে। গিয়ে দেখি আখি মাটিতে বসে বসে কান্না করছে। আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন আগে তার বাম পাটা উঁচু করে আমায় দেখালো। দেখলাম পায়ে বড় একটা কাঁটা বিঁধে গেছে, যার ফলে পাটা ভীষণ ক্ষত হয়, বেশ খানিকটা ব্লিডিংও হয়েছে। আমি বললাম, দেখি পাটা আমাকে দে, আমি দেখছি, কাঁটা বের করতে হবে। কিন্তু মেয়ে তো নাচের বান্দা, দিবে না সে। আমি কাঁটা বের করলে নাকি সে ব্যথা পাবে। অনেকক্ষণ সাধার পরও দেখছি গলছে না, তাই আমি ভাবলাম না, এভাবে হবে না। তাই জোর করে পাটা নিয়ে কাঁটাটা বের করে ফেললাম। বাপরে বাপ, সে কি কান্না! আমার চুল ছিঁড়ে খামচে রাখেনি। এরপর কোলে করে নিয়ে বাসায় এনে পাটা ড্রেসিং করিয়ে দিলাম। সেই দিন বাসায় হাসান রহমান আর নুরি রহমানও ছিলেন। তারাও সেদিন একটা কাজে এসেছিল। আর ছোট আঙ্কেল আন্টি আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছিল, কারণ ছোট আন্টি যখন প্রেগনেন্ট ছিল তখন আমার আম্মু বলেছিল, তোর যদি মেয়ে হয় তাহলে আমার আয়াজের জন্য বউ করে আনবো। তোর কোনো আপত্তি আর থাকবে? না আপু, আমার আপত্তি কেন থাকবে? এটা তো আরো খুশির খবর। আমি জানি আমার মেয়ে আমার থেকেও তোমার কাছে বেশি আদরে থাকবে। তাদের এই বনমনের সিদ্ধান্ত তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দিন দিন আখির প্রতি আমার পাগলামোগুলো দেখে তারা ভাবল ছোটকালেই আমার আর আখির বিয়ে দেবে। তখন আমার বয়স ছিল 12 বছর আর আখির বয়স মাত্র 4 বছর। আমার সব কিছু সুস্পষ্ট মনে আছে। আখির তখনকার কথা কিছুই মনে নেই। সেদিন আমাদের কবুল বলে 2 হাত এক করে দেয়। কাগজে কলমে আমার বউ না হলেও সেদিন ইসলামিকভাবে আমরা এক সুতোয় বাঁধা পড়ে যাই। আখি খুব ছোট থাকায় আখির সেদিনের বিয়ের কথা কিছুই মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। কারণ তুই তো বিয়ে মানে কি সেটা বুঝতিস না। যখন তোকে কবুল বলতে বলা হয় তখন তুই ক্যাট ক্যাট করে কবুল বলে দিয়েছিস। তোর কবুল বলে দেখে সবাই অট্ট হাসিতে মেতে উঠেছিল। এখন শুধু তুই বড় হওয়ার পালা। এখনো তুই অনেকটা ছোট, তাই যথাসম্ভব নিজেকে তোর থেকে দূরে রাখি। আরেকটু বড় হন, তারপর তোকে সারা জীবনের জন্য নিজের করে নেব। আমার মন পিঞ্জিরায় একেবারে সারা জীবনের জন্য বন্দি করে রাখব। দুপুরের আজানের শব্দে ধ্যান থেকে ফিরে আসলাম। উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে লাঞ্চ করতে নামলাম। নিচে গিয়ে দেখে আঁকি টেবিলে খেতে বসে পৃথিবীর যত তালভানা আছে সব করছে। যত না খাবে তার থেকে বেশি তালভানা করবে। সবজি যেন ওই মেয়ের শত্রু। কি হচ্ছে এখানে? আমার গলা শুনে আম্মু বলল, ও তুই নামছিস? দেখ কি জ্বালানি জ্বালাচ্ছে আমাকে এই মেয়েটা। আমাকে দেখে যেন আখি চুপসে গেল। আমি কিছু না বলে আখির পাশে একটা চেয়ার টেনে বসলাম আর আখির প্লেটে নিয়ে তরকারি শাক সব দিয়ে ভাতগুলো মেখে দিলাম আর মুরগির মাংসের লেগ পিসটা দিয়ে প্লেটটি আখির সামনে দিলাম। নে শুরু কর। আমি একবার প্লেটের দিকে তাকাচ্ছি তো একবার খালামুনির দিকে তাকাচ্ছি। ভীষণ কান্না পাচ্ছে। খালামুনি আমাকে না দেখার ভান করে কিচেনে চলে গেল। কি হলো? প্লেট নিয়ে বসে আছিস কেন? খাওয়া শুরু করবি নাকি মায়ের খাবি? আর নেক্সট টাইম থেকে তুই আমার সাথে বসে খাবি। আমিও আস্তে আস্তে বহু কষ্টে খাবারগুলো শেষ করলাম। খেয়ে উঠে চলে যেতে নিলাম, তখনই ভাইয়া বলে উঠল, উপরে গিয়ে ঘুমাবি,
কোথাও গিয়েছিস তো মায়ের একটা মাটিতে পড়বে না। গম্ভীর গলায় বলে দিলাম। জি ভাইয়া, আর কোথাও যাব না। তারপর উপরে গিয়ে ঘুমিয়ে গেলাম। আসলে রাজানের শব্দে ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। তারপর নিচে নামলাম। নিচে নেমে এক মগ গরম কফি খেয়ে নিলাম। ঘুম থেকে ওঠার ফলে মাথাটা ভীষণ ভার হয়ে আসছিল, তাই কফিটা খাওয়ায় এখন কিছুটা ভালো লাগছে। আজিবা আপু সবাই বসে বসে মোবাইল টিপছে। আমি আস্তে করে উঠে আজিবা আপুর পাশে গিয়ে বসলাম আর দেখলাম আপু বসে বসে ফেসবুক স্ক্রল করছে। আমিও আপুর এই মোবাইলের দিকে দেখতে লাগলাম। আসলে আমার কোনো মোবাইল নেই। আয়াজ ভাইয়া সাপ মানা করে দিয়েছে। ম্যাট্রিকের আগে কোনো মোবাইল যেন আমার দেওয়া না হয়। শরীরে ভীষণ ঠান্ডা লাগছে, সোয়েটারও গায়ে দিয়েছি, তা ভীষণ শীত করছে। আমি আস্তে করে সোফায় শুয়ে পড়লাম গুটিসুটি মেরে। আজিবা আপু আমাকে এইভাবে শুয়ে পড়তে দেখে জিজ্ঞাসা করলো, কি রে, এই মাত্রই না ঘুম থেকে উঠলি, আবার এভাবে শুয়ে আছিস কেন? এমনি আপু, ভীষণ ঠান্ডা লাগছে। কি রে, তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? মাথায় হাত দিয়ে দেখলাম গাটা ভীষণ গরম, হাতটা যেন পুড়ে যাবে এমন সিচুয়েশন। কি রে, গায়ে জ্বর বাঁধালি কিভাবে? আম্মু, আম্মু। কিরে, কি হয়েছে? এমন চেঁচাচ্ছিস কেন? কি সমস্যা তোর? দেখো, তোমার ভাগ্নির গায়ে জ্বরে হাত দেওয়া যাচ্ছে না। কি যাতা বলছিস? দেখি সর। আম্মু, কি হয়েছে? ইস, হাত তো পুড়ে যাচ্ছে। কেন যে আজকে বৃষ্টিতে ভিজতে গেলি? মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আফিজা, থার্মোমিটারটা নিয়ে আয় তো। এইদিকে নিচে এত চেঁচামেচির কারণে আয়াজ রুম থেকে বেরিয়ে আসে আর নিচে এসে দেখে সোফার মধ্যে ওর আম্মু আখির মাথাটা কোলে নিয়ে বসে আছে। আম্মুর ফেস থেকে মনে হচ্ছে চোখে মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। কিন্তু আখের কি হয়েছে? দৌড়ে নিচে নামলাম। আমাকে নামতে দেখে আম্মু বলল, তুই এসেছিস? দেখ না বাবা, মেয়েটার জ্বরে গা তো পুড়ে যাচ্ছে। আমি কিছু না বলে আখির কপালে আর গলায় হাত। আসলেই তো ততক্ষণে অজিফা থার্মোমিটার নিয়ে নিচে হাজির হয়েছে। আমি আখির কাছ থেকে থার্মোমিটারটা নিয়ে জ্বরটা মেপে দেখলাম। মাই গড, 104 ডিগ্রি। আমি তাড়াতাড়ি করে ডক্টরকে ফোন দিলাম। ডক্টর আসতে আসতে পাশে ততক্ষণে বেসিক ট্রিটমেন্টগুলো আম্মু দিচ্ছে। এরপর ডক্টর এসে চেক আপ করে মেডিসিন লিখে দিল আর বলল, ভয়ের কিছু নেই, বৃষ্টিতে ভিজার ফলে এমনটি হয়েছে। এই বলে উনি চলে গেলেন। আমি আখিকে কোলে করে নিয়ে উপরে নিয়ে গেলাম, কারণ ছোটবেলা থেকে এই মেয়ের একটু জ্বর হলে নেতিয়ে পড়ে। রুমে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে দিলাম। রহিমা আন্টি স্যুপ এনে দিল। গরম গরম কোনো রকম একটু খাওয়ালাম। এবার ঝামেলা শুরু মেডিসিন নিয়ে। কিছুতেই মুখে তুলছে না, তাই আর না পেরে একটু পানির সাথে মিশিয়ে লিকুইড করে হালকা চিনি মিক্স করে জোর করে খাইয়ে দিলাম। অজিফা বসে বসে জলপটে দিচ্ছে। ততক্ষণে আমি গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। নামাজ কমপ্লিট করে 1 কাপ কফি খেয়ে নিলাম, হয়তো মাথাটা ধরবে। রাতে সবাই ডিনার করতে বসলাম। আলতাফ চৌধুরী বলল, তা আয়াজ, সিঙ্গাপুরের প্রজেক্টটার কি খবর? এই তো আপু, ভালো। কিছু কাজ বাকি আছে, ওগুলো কালকে অফিসে কমপ্লিট করে নেব। এরপর আর কেউ কোনো কথা বললাম না। চুপচাপ খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। আর আমি যাওয়ার সময় আম্মুকে বলে গেলাম, আখির সাথে আমি থাকছি, রাতে টেনশন করার কিছু নেই, আমি আছি, সব সামলে নেব। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। এরপর আমি আখির রুমে এসে দরজা আটকে আখির পাশে গিয়ে বসলাম আর মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর কিছুটা কমেছে। এরপর লাইটটা অফ করে টেবিল ল্যাম্পটা অন করে দিয়ে বই পড়তে লাগলাম, কারণ আমার এখন ঘুম আসবে না। আধা ঘন্টা যেতে দেখলাম আখি এক হাত দিয়ে আমার পেট জড়িয়ে ধরল, আরেকটা পা আমার গায়ের উপর তুলে দিল। আমি মুচকি হেসে বই পড়ার মন দিলাম। কিন্তু আমার তো জানাই ছিল না যে মেয়ে স্থির হয়ে ঘুমানোর মেয়ে নয়। পা যেটা বাকি ছিল ওটাও তুলে দিয়েছে। কিন্তু প্রবলেম এখানে নয়, 10 মিনিট নীরবে ঘুমাচ্ছে না। একবার এই পাশ ফিরছে, আবার ওই পাশ, একবার লাথি মারছে, তো আবার পেটের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। উফ, এই ডিস্টার্বের জন্য আর বইটাও পড়া হলো না। বিরক্ত হয়ে শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আবার নড়াচড়া শুরু হয়ে গেল। কিন্তু এবার ম্যাচের যেন আকাশ উঠে গেছে, কারণ ব্ল্যাঙ্কেটটা টান দিয়ে কই যেন নিয়ে গেছে। কারণ শীতের দিনে আর যায় সহ্য করা যায়, ব্ল্যাঙ্কেট টান দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সব কিছু সহ্য করা যায় না। কিন্তু নিয়ে গেছে তো গেছে, নিজের গায়েও নেই, নিজে খালি আমিও খালি। আবার উঠে ব্ল্যাঙ্কেটটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিলাম আর নিজেও নিলাম। এবার আখিকে বুকে নিয়ে শক্ত করে চেপে ধরলাম, যেন আর নড়াচড়া না করতে পারে। আর মনে মনে ভাবছে
এটা নিয়ে সারা জীবন সংসার করবো কেমনে? ভোরের আজান আর অ্যালার্মের শব্দে আয়াজের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে নিজের বুকের উপর ঘুমন্ত মায়াবিনের দিকে চেয়ে রইলাম। গালে একটা চুমো দিলাম। তারপর হঠাৎ করে চোখ পড়ল গলার নিচে কালো তিলটার দিকে, যা আখিকে আর আকর্ষণীয় করে তুলছে। আমি কিছুক্ষণ তিলটার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ওখানে কয়েকটা চুমো দিলাম আর গলার মধ্যেই নিজের নাকটা স্লাইড করতে লাগলাম। কিন্তু পরক্ষণেই এবার অ্যালার্ম বেজে ওঠে আর ঘোরটা কেটে গেল। তারপর ঠোঁটে কয়েকটা চুমো দিয়ে উঠে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। বেলকনিতে দাঁড়িয়ে ভোরের পাখিগুলো দেখছে। 6টা বাজতেই জগিংয়ে চলে গেলাম। জিম জগিং শেষ করে ওয়াশরুমে গিয়ে একটা গোসল দিয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে যেতেই পাশের রুমে চোখ পড়লাম।